আলোচনার বিষয় নির্বাচন কমিশন সংস্কার। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শামসুজ্জামান দুদু ভাই আপনার কাছে যেতে চাই। আমরা নির্বাচন কমিশন সংস্কারের নিয়ে আলোচনা করতে চাই। নির্বাচন নিয়ে যে সন্দেহ, শঙ্কা, সংশয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে টানাপোড়েন, সেগুলো আলোচনা করতে চাই। তার আগে সম্প্রতি সময় আপনি জানেন যে নারী ও শিশু নির্যাতন নিয়ে যে আন্দোলন দানা বেঁধেছে এবং আমরা দেখেছি যে রাজপথ বেশ উত্তাল কয়েকদিন ধরেই। সেখানে আসলে পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন কথা বলা আছে। আজ পুলিশ একটি মামলা করেছে। 5 আগস্টের পরে এই মনে হয় প্রথম পুলিশ বাদী হয়ে মামলা করো। বিষয়টি আপনি কিভাবে দেখেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন অত্যন্ত প্রিয় আতিক সাহেব এবং সাইফুল ভাই, তাদের শুভেচ্ছা। আর যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমার মনে হচ্ছে যে আজকের এই ঘটনার প্রেক্ষিতে হঠাৎ করেই মনে হলো শেখ হাসিনা হয় ফিরে আসে নাই, কিন্তু হাসিনার কার্যক্রম কেন যেন ফিরে আসছে। 60 লক্ষ মামলা আছে আজকে +1, মানে 60 লক্ষ মামলা পুলিশ করেছে এর আগে। আমরা প্রতিবাদ, বিরোধী দল হাসিনার যে কোনো মানে অনিয়মের যে চূড়ান্ত বহিঃপ্রকাশ, তার বিরুদ্ধে আমরা যখনই প্রতিবাদ করেছি, বিরোধী দল যখন প্রতিবাদ করেছে, ছাত্র, শ্রমিক, কৃষক যেই করেছে, তার উপরে পুলিশ আক্রমণ করছে, নির্দয়ভাবে মারছে, গ্রেপ্তার করছে এবং পুলিশ বাদী হয়ে তার উপর ঠ্যাং ভেঙেছে শ্রমিকের, হাত ভেঙেছে কৃষকের, মাথায় রক্তাক্ত হয়ে গেছে ছাত্র। তারা তাদের পক্ষ থেকে কেস করবে আঘাতজনিত কারণে, কিন্তু পুলিশ সেখানে বাদী হয়ে মামলা করেছে। এই মামলা করতে করতে এর সংখ্যা 60 লক্ষ। ভাবা যায় না। ডক্টর ইউনূস কখনো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে এটা আমার ঠিক জানা নাই। পেশাগত কারণে অথবা হাসিনা রসনালে পড়ে তার বিরুদ্ধে কিছু মামলা হয়েছিল। শেখ হাসিনা 1/11-এর আগে একেবারে চেকে ঘুষ নিয়েছে, চেকে। এই ধরনের মামলা ছিল প্রায় 12টার অধিক। ক্ষমতায় আসার পরপরই সব মামলা প্রত্যাহার হয়ে যায়। মামলা থাকা অবস্থায় যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা, এবং তার সঙ্গে সঙ্গে রহিত হয়ে যায়, সমস্ত মামলা বাতিল হয়ে যায়। বেগম জিয়ার যে মামলা ছিল, অন্যদের যে মামলা ছিল, সব মামলা থাকে। তৎকালীন আইনমন্ত্রী কামরুল সাহেবকে প্রশ্ন করলে বলে, আমরা তো বিএনপির মামলা প্রত্যাহার করার জন্য আসি নাই, মানে আওয়ামী লীগের জন্য এক আইন, বিএনপির জন্য আরেক আইন। আজকে যে ঘটনা হয়েছে, আপনি ধর্ষিত হলে, শিশু ধর্ষণে যদি মারা যায়, আপনি প্রোটেস্ট করবেন না, তাহলে মামলা হবে না। আপনি ঘরের মধ্যে চুপটি করে বসে থাকবেন, যেমন হাসিনার আমলে মানুষ ভয়ে ভীতিতে প্রোটেস্ট করা তো দূরে থাক, এমন একটা জড় পদার্থে রূপান্তরিত হয়েছিল। আজকে ডক্টর ইউনূসের কথা কেন বললাম? অত বিখ্যাত মানুষ দেশে এবং বিদেশে, কিন্তু কোথায় যেন একটা গত সরকারের সঙ্গে সরকার মিল আছে। ইনু ক্ষমতা আসার পরে ঝটঝট করে তার সব মামলা রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। একটা মামলাও 60 লক্ষ আসামি, তাদের একটা মামলা প্রত্যাহার হয় না, তাদের এখনো কোর্টে যাওয়া লাগছে। তাহলে কি হাসিনার জামানা আছে? এটা আমার কাছে হঠাৎ করে আজকে মনে হলো। একসময় ছাত্র রাজনীতি করতাম তো, এখন আর সহ্য করতে করতে এখন বিদেশিদের আপনি ভোট দেওয়ার নিয়ে খুব উদ্বিগ্ন সরকার। কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, ইউনিভার্সিটির শিক্ষক, যারা তিনটা টার্মে ভোট দিতে পারে নাই, তাদের ভোট নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা আছে আমার কাছে মনে হচ্ছে না। আমি একটা বই পড়ছিলাম মহিউদ্দিন সাহেবের, 1/11-এ পার্টি করার চেষ্টা করছিল ডক্টর ইউনূস সাহেব। 27 দিন না 17 দিনের মাথায় ক্ষান্ত হয়ে চলে গেছিল। এবার যে কারণে নিজে উদ্যোগ না নিয়ে ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে।
এটা আমি আমি ঠিক আমার কাছে মনে হয়েছে যে এই যে খেলা, এই খেলাটা বোধহয় ওই সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারাও এই সংস্কারের কথা বলতে বলতে হাঁপিয়ে যাওয়ার পর একসময় পালাইছিল। এখনও সংস্কারের নামে যেসব কাণ্ড কারখানা দেখছি, পুলিশ রেলিয়ে দিয়ে মেয়েদের উপরে যে আক্রমণ করা হয়েছে, এটা বিভৎস, ভয়ঙ্কর। আমার কেন জানি মনে হচ্ছে এই রিজম বোধহয় ফিরে আসার একটা প্রথম ইঙ্গিত আজকে দেখলাম এইভাবে সরাসরি। কারণ ডক্টর ইউনূসের সরকারকে এখনও বিএনপি সমর্থন করে, আমিও এখনও সমর্থন করি এবং প্রত্যাশা করি যে গতকাল পর্যন্ত প্রত্যাশা করছিলাম যে একটা ভালো কিছু হবে, কিন্তু এইগুলো ভালো কিছু হওয়ার লক্ষণ না। সেই জন্যে আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস যদি সতর্ক না হন, হয়তো তার আশেপাশের কোনো কোনো গোষ্ঠী বা কোনো কোনো মানুষ হয়তো তাকে বিভ্রান্ত করছে, কিন্তু এই বিভ্রান্তি আমরা এমন একটা মানুষকে হারাবো যিনি দেশে এবং সারা বিশ্বে বরেণ্য ব্যক্তি। সেই বরেণ্য ব্যক্তির মধ্যে বা তার ছায়ায় বাংলাদেশ প্রত্যাশিত গণতন্ত্রে ফেরার একটা সম্ভাবনা যে দেখা দিয়েছিল, সেটা যেন বাধাগ্রস্ত না হয়, এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে সংখ্যা কোথায় দুধ ভাই? যেটি আমরা বলি যে 7 মাস হতে চললো এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কার্যক্রম, আপনারাও 90 গণঅভ্যুত্থানে, আপনার বাধা দিয়ে বলি, 90 গণঅভ্যুত্থান হওয়ার পরে 3 মাসের মধ্যে ঠিক পিরিয়ড যেটা মানে সাংবিধানিক 90 দিনের মধ্যে হতে হবে, তখন হয়েছিল। এখন দুটো 90 দিন চলে গেছে, আরেকটা তৃতীয় 90 দিনও পার হওয়ার পথে। তো এইগুলো এই সাংবিধানিক সরকার, এটা তো সাংবিধানিক সরকার, সংবিধানের আওতায় শপথ নিয়েছে। তো এই জিনিসটা যদি তারা মাথায় না রাখে তাহলে সংবিধান লঙ্ঘনের প্রশ্ন উঠে যাবে। এটা কারোর জন্য ভালো হবে না, সরকারের জন্য তো না। আর যেসব শক্তিকে সামনে এনে যেসব শক্তি প্রতিষ্ঠিত দূরে ঠেলা হচ্ছে, এটা ভালো হবে না। কারণ সকল রাজনৈতিক দলের, ছোট বড় রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু এই সরকার আছে, কিন্তু আরেকটি রাজনীতি তৈরি করতে হবে এবং নগ্নভাবে সবাই চোখের সামনে, এটা বোধহয় ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয়েছে। এখানে সরকারের একটা মূল উদ্দেশ্য বা মুখ্য একটা কাজই হচ্ছে সংস্কার। আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এর মধ্যে গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে মূল সংস্কার যেটা, সেটা এখন আসলে শুরুই হয়নি, এটা শুরু হবে এবং শুরু হওয়ার পরে এটা আসলে সংস্কার দেখিয়ে গণঅভ্যুত্থান হয় নাই, সংস্কার করার পরে গণঅভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই। এই পুলিশ ছিল, এই প্রশাসকরা ছিল, এই লুটেরারা ছিল, তার ভিতরে ছাত্ররা রাস্তা নেমেছে। অর্থাৎ ছাত্ররাই পারে, জনগণই পারে, ছাত্র জনতা অর্থাৎ দেশবাসী পারে ভালো কিছু করার জন্য, সরকার পারে না। কারণ তারা যে ভণ্ডামি শুরু করছে, এটা বড় হৃদয় বিদারক আমার কাছে মনে হয়েছে। আপনি জনগণের উপর নির্ভর করবেন, পুলিশের উপরে না। আপনি প্রশাসনে যারা আছে, যেটা শেখ হাসিনাকে জালিম বানাইছে, ফ্যাসিস্ট বানাইছে, স্বৈরাচারী বানাইছে, তাদের উপর নির্ভর করছে। ওই যে সেক্রেটারিটা যেগুলো বসে রয়েছে, এগুলো একটা তো সরে নাই, একটা কি দুইটা সরছে, একটা সরে নাই। আর যে পলিটিক্যাল পার্টিগুলো তাকে সমর্থন করছে, প্রতিনিয়ত তাদের সঙ্গে মত বিনিময় করলে এই সংকট এই অবস্থাটা তৈরি হতো না আমার কাছে মনে হয়েছে। দুধু ভাই, আমি আপনার কাছে আবার আসবো। আতিকুর রহমান আতিক, যেটি দুধু ভাই বলছিলেন যে পুরনো সেই ধ্যান ধারণা বা সেই আচরণ আমরা আবার দেখতে পাচ্ছি, যেটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বারবারই অভিযোগ আসছে, কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো এটি ছিল না। আপনার কি মনে হয় যে আমরা আবার সেই পুরনো পথে হাঁটছি কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত 2 সহ আলোচক, আজকের লেট এডিশনের অগণিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দুদু ভাই যথার্থই বলেছেন, বিগত যে 15 বছরে যে মানে মানুষের যে মৌলিক যে অধিকার ছিল, কথা বললেই সেই কথা যদি সরকারের বিরুদ্ধে যায় তাহলেই তার বিরুদ্ধে মামলা। দুদুভাই বলেছেন 60 লক্ষ মামলা হয়েছে, এখন 60 লক্ষ আসামি, আমরা এখন আবার 60 লক্ষের উপরে আসতেছি। আমরা এদেশের মানুষ 18 কোটি মানুষ, গত 5ই অগাস্টের যে পট পরিবর্তন, সেই আন্দোলন, ছাত্রদের আন্দোলন ছিল কোটার আন্দোলন। সেই কোটার আন্দোলন যখন এক দফায় রূপ নিল, সেই সময় আপনি লক্ষ্য রাখবেন যে সকল রাজনৈতিক দল, জনতা, সাধারণ মানুষ, জনতা
সুশীল সমাজ, মিডিয়া সবাই একসাথে মিলে এই আন্দোলনটাকে সফল করেছে এবং একটি আকাঙ্ক্ষা আশায় যে বিগত 15 বছর মানুষ যে ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 40 মানুষের যে মৌলিক অধিকার হরণ হয়েছে, মানুষ ন্যায়ের পথে প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিছু ভালো বলতে গেলে তাকে রুদ্ধদ্বার করে রাখা হয়েছে জেলে, তা থেকে বেছে মানুষ একটা স্বাধীন জীবন এবং পাশাপাশি মানুষ একটা অর্থনৈতিক মুক্তি চেয়েছে। বেকার যুবকরা চেয়েছিল যে আমার চাকরি হবে, সাধারণ মানুষরা চেয়েছিল বাড়ি করে শান্তিতে থাকবে জনগণ, রাত্রে শান্তিতে ঘুমাবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখলাম, এখন মানুষ সংখ্যায় ঘর থেকে বের হতে চিন্তা করে আমি ঘরে ফিরে আসবো কিনা। শিশু থেকে মা, বৃদ্ধ, আবাল তারা আজকে দোষিত হচ্ছে। তাদের এই দোষীদের পক্ষে কথা বললেও আজকে মামলা, জুলুম, অত্যাচার। মানুষ তো মনে করেছিল ডক্টর ইউনূস সাহেব আসলে এবং যারা আসছে এই ইন্টেরিয়র গভর্নমেন্টে, তারা আগের 15 বছরের যে স্বৈরশাসক ছিল তাদের থেকে একটা ভালো ফলাফল দিবে। কিন্তু এখন কি হচ্ছে, সংস্কারের নামে প্রতিনিয়ত মানুষকে কষ্টে 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 দিন যাপন করতে হচ্ছে। মানুষ সংস্কার মানে কি বুঝে? আগে তো তার মৌলিক অধিকার, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, তার যে চলার যে মৌলিক যে জিনিসগুলো, জিনিসপত্রের দাম বেশি। আজকে রমজান মাস চলছে, মানুষ হাহাকার, মানুষের জিনিসপত্রের দাম বাজারে কোনো কন্ট্রোল নাই। এই সরকারের কারো উপরে কোনো কন্ট্রোল নাই। যেখানে একটি আন্দোলন হয়েছিল সমস্ত জনগণ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া সকলে মিলে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখন একটা ভেস্টেড গ্রুপ, কিছু ছাত্রদের কথায় বর্তমান সরকার ওনারা সিদ্ধান্ত নিচ্ছে, ওনারা যে কোনো বিষয় তাদের কথাই চলছে। কিন্তু আসলে তো এটা নয়। আপনি ডক্টর ইউনূস সাহেবকে আমরা সম্মান করি, তিনি বিশ্বে বরেণ্য। তার উচিত তিনি যেভাবে ওয়াদা করেছেন, জাপানি একটি ট্রাভেল দল এবং একটি মিডিয়ার সাথে তিনি ওয়াদা করেছেন যে ডিসেম্বরে আমি জাতীয় নির্বাচন দিব, সেইভাবে আমরা আগাচ্ছি। সুতরাং তার এই যে মৌলিক যে মানুষের চাহিদা, গত 15 বছর যে মানুষ ভোট দিতে পারে নাই, তার পছন্দের সরকার করতে পারে নাই, এবং তার জনপ্রতিনিধি যে জনগণের দুঃখ সুখ বুঝবে সেই লোকটা দিতে পারে নাই। তাহলে সংস্কারের সবচেয়ে বড় সংস্কার হচ্ছে যে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট তারা দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা, বর্তমান অর্থনৈতিক অবস্থা, সমস্ত যে চাহিদা মোকাবেলা করা সম্ভব নয়। কারণ এই সরকারের অভিজ্ঞতা, দেশ চালানোর অভিজ্ঞতা নেই। সুতরাং তাদেরকে বুঝতে হবে, যারা জনগণের দ্বারা নির্বাচিত হবে, প্রতিনিধি হবে এবং যারা সরকার গঠন করবে, তারা এইসব মোকাবেলা করে এগিয়ে যেতে পারবে। তাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অবশ্যই আপনাদের যে নির্বাচনের সংস্কার যেটা, সেইটা আপনারা করেন, এবং যা যা অন্য অন্য সংস্কারের কথা বলছেন সেইগুলা আপনারা তো এখন করতে পারবেন না, কারণ আপনার সেই ম্যান্ডেট নাই। আপনারা কি করতে হবে সেগুলো আপনারা কম্পেল করেন, আপনারা সব রেডি রাখেন, এবং নির্বাচিত সরকার আসলে তারাই এটা বাস্তবায়ন করবে। আতিক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। কমরেড সাইফুল হক ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শুনলাম রেখেছি নির্বাচন কমিশন সংস্কার, তার আগে আমরা দেখলাম যে সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে যে প্রতিবাদগুলো হচ্ছে, সেখানে আসলে পুলিশের আচরণগুলো আবার আগের মাত্রায় আমরা দেখতে পাচ্ছি, যেটি দুদু ভাই বলেছেন। আপনার কি মনে হয় কেন আমরা সেই আগের একই কায়দায় দমনের পথে যাচ্ছি? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুই আলোচক, দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা দেই। সরকারকে তো মানুষ অনেক দিন ধরে দেখছে যে খুব দুর্বল সরকার, এবং 32 নম্বরে বা যে হামলা এবং ভাঙচুর পরে এটাকে যে গুড়িয়ে দেওয়া হলো, এরপর থেকে গত 1-1.5 মাস আবার দেখা যাচ্ছে সরকার অকার্যকর। তো মানুষের পারসেপশন প্রথম দিকে ছিল সরকার দুর্বল। একটা দুর্বল সরকারের প্রতি মানুষের মনোভাব কী হতে পারে?
তারপরে দেখা গেল সরকার অকার্যকর। তো দুর্বল এবং অকার্যকর যখন একসঙ্গে যুক্ত হয়, আমরাই বলেছি সরকারকে রাষ্ট্র চালাতে গেলে সরকারকে তার যথাযোগ্য ভূমিকা নেওয়া দরকার, এবং সেটা করতে যে পরে তারা খানিকটা বলতে পারেন, বললেন না যে এরপরে তারা কঠোর হবেন, কঠিন হবেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। তো সম্ভবত এগুলো তার একটা রিফ্লেকশন বা তার একটা বহিঃপ্রকাশ। কিন্তু এটা করতে যে এইসব দৃশ্য নিশ্চয় আপনাকে পুরনো জমানার কথা মনে করিয়ে দেবে। আমরা গত 16 বছর নিশ্চয়ই এরকম শত শত দৃশ্য আমরা দেখেছি। তো 16 বছরের অনেকগুলো ঘটনার সাথে গত কদিনের যে ঘটনা বা ইভেন গত কালকের যে ঘটনা, সেই ঘটনাকে তো আপনি খুব বেশি পার্থক্য করবার খুব বেশি সুযোগ নেই। তো আমরা ইতিমধ্যে আমাদের কাছে পুলিশ সংস্কার একটা কমিশন হয়েছে, তার রিপোর্টও আজকে সন্ধ্যাবেলা পার্টি অফিস থেকে আমার বাসায় পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টটা আজকে আমাদের অফিসের স্টাফ তিনি আজকে পৌঁছে দিয়েছেন। আমি আগেও দেখেছি, আজকে দেখছিলাম কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকদের বা সমাজের যে কোনো অংশের শান্তিপূর্ণ প্রতিবাদকে হামলা করা, আক্রমণ করা, এটা আমাদের পুরনো দাবি। এটাকে পুরোপুরি অন্যায় এবং অবৈধ, এটাকে সন্ত্রাসী কাজ হিসাবে এটাকে চিহ্নিত করা দরকার। পুলিশকে এই ব্যাপারে বিরত থাকা দরকার, এবং এটা একটা গণ আন্দোলনের পুরনো বড় একটা দাবি ছিল। এবং এখানে শেষ না, দুদুভাই উল্লেখ করলেন যারা আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা হাসপাতালে গেছেন, প্রগতিশীল এরকম কয়েকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। 11 জনের নাম উল্লেখ করে বা আরও অনেকের নামে তারপরে মামলা দেওয়া হয়েছে। তো এর মধ্য দিয়ে কি সরকারের সক্ষমতা কি প্রমাণ হবে? এর মধ্য দিয়ে তারা কি তাদের কর্তৃত্ব, তাদের যে সক্ষমতা, মানুষ যে তাদেরকে দুর্বল, অক্ষম এবং অকার্যকর মনে করছে, মানুষ কি তার বিপরীতে মানুষ কি তাদেরকে সক্ষম কোনো সরকার হিসেবে বিবেচনা করবে? সম্ভবত উত্তরটা ইতিবাচকভাবে দেওয়া যাচ্ছে না। সরকারকে সেজন্য বলতে চাই যে যত দিন যাচ্ছে আমি দেখছি এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তৃতি ঘটছে। মানুষের দিক থেকে বলতে পারেন আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে শুরু করে মানুষের জানমালের নিরাপত্তাহীনতা, নাগরিক হিসাবে তার উদ্বেগ, উৎকণ্ঠা, তার দুশ্চিন্তার জায়গাটা, চুরি, ছিনতাই, খুন, রাহাজানি এটা বাড়ছে। এটা এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সময়কালে হয়েছে, আপনারা জানেন অনেক। আর তারপরে ধর্ষণের মতন এরকম অনেকগুলো আমরা দেখছি, প্রায় হঠাৎ করে প্রায় মহামারী আকারেই কিনা দেশব্যাপী দেখছি তার একটা বিস্তার ঘটছে। তার অর্থটা হচ্ছে সরকার আসলে সামাল দিতে পারছেন না। কেউ কেউ বলবার দেখলাম চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আসলে দেশে তো এখন তো নির্বাচন দেবার মতন কোনো পরিস্থিতি নেই। কথাটার খানিকটা যৌক্তিকতা আছে। তাহলে তার সমাধান কি নির্বাচনকে বন্ধ রাখা, নির্বাচনকে অনিশ্চিত সময়কালের জন্য ঝুলিয়ে রাখা? আমার আশঙ্কা যদি এই পরিস্থিতি চলতে থাকে আগামী দিনে বরঞ্চ পরিস্থিতির আরও অবনতি ঘটার ঝুঁকিটা আছে। এই পরিস্থিতির অবনতি হওয়ার সরকারের কাছে দায়িত্ব। গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে অর্গানিক এনগেজমেন্ট থাকার কথা, যোগাযোগ থাকবে, বোঝাপড়া থাকবে, কথাবার্তা থাকবে, তাকে তো আমরা সমর্থন দিয়েছি, তারা তো আমাদের সমর্থিত সরকার। কিন্তু লক্ষ্য করবেন সরকার যেন সচেতনভাবে রাজনৈতিক দল দুই একটা ছাত্র তরুণরা বা দুই একটা অংশীজন ছাড়া বাকিদের সাথে তারা যেন এক ধরনের সচেতন দূরত্ব তারা এখানে বজায় রেখে তারা চলছেন। তাতে অনাস্থাটা বাড়ছে, সরকারের উপর অবিশ্বাসের জায়গাটা বাড়ছে, সন্দেহটা বাড়ছে। সবাইকে যখন আপনি এনগেজমেন্ট করেন তখন দায়িত্বটা কিন্তু সবার উপরে পড়ে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি খেয়াল করবেন, আমাদের অতীতে যখন বড় বড় আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, 69-এর গণ অভ্যুত্থান যদি বলি, যেটা আমি নিজে ছাত্র অবস্থায় যার আমি অংশীজন, মুক্তিযুদ্ধ বা তার পরবর্তী 53-54 বছরে সকল আমাদের 90-এর যে গণজাগরণ, গণ অভ্যুত্থানের পরে কিন্তু এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। আপনি দেখবেন যে মানুষ তার চেতনার জায়গা থেকে মানুষ কিন্তু এক ধরনের সামাজিক সম্প্রীতি রক্ষা করা, যেটা আমরা এখানেও আমরা দেখেছি যে
শুরুতে অভ্যুত্থানের শুরুতে আমরা কিন্তু প্রথম কয়েক মাস কিন্তু এরকম একটা জায়গা কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু এখন যত দিন গেছে তত কিন্তু, কারণ দেখা যাচ্ছে যে কেউ কোনো আইনের তোয়াক্কা করছেন না, কোনো বিধিবিধানের তোয়াক্কা করছেন না, কোনো কিছুই কেউ কোনো আমলে গ্রহণ করছেন না। তার মানে কি সরকারের উপরে অনাস্থা, সরকারের উপরে, তার মানে সরকার, সেজন্য কথাটা এসছে যে যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আগামীতে পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাবে কিনা। তাহলে সমাধানটা কি? সমাধানটা আমরা খুব পরিষ্কার করে মনে করি আপনি রাজনৈতিক দলের সাথে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, এবং যেটা ইতিমধ্যেই সবাই, এবং গতকাল দেখলাম যে নির্বাচন কমিশনার তিনি বলেছেন তারা 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। আমি এটাকে স্বাগত জানাই। তার মানে হলো তারাও রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা তারাও একটু আমলের মধ্যে তারা নিয়েছেন। তাদের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। এপ্রিলের মধ্যে তাদের ভোটার তালিকা তারা এখানে প্রকাশ করবেন। বাকি যে কাজ আছে 1-2 মাসের কাজ আছে। আমি বিশ্বাস করি এই পথে চলতে থাকলে, যদি পলিটিক্যাল এনগেজমেন্টটা প্রপার থাকে, নির্বাচনের সুস্পষ্ট দিন তারিখ যদি জানা যায়, যদি একটা পরিষ্কার ধারণা থাকে, সরকারের উপরে মানুষের আস্থার জায়গাটা বাড়বে, কিছুটা ভরসার জায়গাটা বাড়বে, এবং সম্মিলিত চেষ্টা করে এখন যে নৈরাজ্যের পরিস্থিতি তাকে আমার ধারণা অনেকখানি তাকে আমরা নিয়ন্ত্রণে আমরা একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শামসুজ্জামান দুদু, যেটি কমরেড সাইফুল হক বললেন যে সরকার অনেকটা সচেতনভাবে রাজনীতির আলাপ তুলতে চান না, বা রাজনৈতিক দলগুলোর সাথে যে একটা আস্থার যে একটা টানাপোড়েন সেটি অব্যাহতই আছে। আপনার কি মনে হয় যে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোকে এভাবে পাশে রেখে বা তাদেরকে একটু দূরে ঠেলে দিয়ে কোনো সংস্কার বলি যে কোনো পদক্ষেপ, সেটি আসলে কতটা চ্যালেঞ্জ হবে সরকারের, এবং সরকার কেনই বা এটি করছে? নির্বাচন তো তাকে দিতেই হবে। আপনার কি? নির্বাচন ছাড়া আসলে বর্তমান যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমান্বয়ে, এর থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু রাজনীতিবিদরাই দেখাবে। তারা যেভাবে বলছেন, রাজনৈতিক দল ছোট না বড় এটা না, তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে হয় সরকারের বিরোধিতা করেছে যৌক্তিক কারণে, অথবা সমর্থন দিয়েছে। যেমন এই গণঅভ্যুত্থান, সরকার প্রধান বা সরকারের লোক বা আশেপাশে যারা আছে তারা মনে করে যে 1 মাসের কর্মকাণ্ডে সরকারের পতন হয়েছে, জুলাই এবং আগস্টের 5 তারিখে। এই বিষয়টি রাজনীতির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে বা অতীত ইতিহাস সম্বন্ধে যাদের ধারণা আছে, তারা এই ধরনের কথা বলবে না। এটি 17 বছর বা 16 বছর যাই বলি না কেন, মানুষের অংশগ্রহণমূলক কোনো ঘটনা ছিল না। এটা নেহাতে একটা হাস্যরসের বিষয় যে নির্বাচনের একটা খেলা দেখিয়ে 14 সালে একেবারে মানুষকে মেরে কেটে বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জনকে নির্বাচিত দেখানো যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনো নির্বাচিত হয় না। নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা, সংবিধানে একেবারে স্পিরিটটাই হচ্ছে অতি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্বক একটি নির্বাচন হইতে হইবে, অর্থাৎ প্রার্থী একাধিক থাকিতে হইবে। 2টা দল তো হতে পারে, 10টা দলও হতে পারে, কিন্তু সেখানে একটা মাত্র প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এটা 2-3টে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, 2-3টে। কেন? বিশিষ্ট ব্যক্তিরা অনেক সময় রাজনৈতিক দল ছাড় দিয়ে দেয় যে এই স্বতন্ত্র দাঁড়াইছে, ইনার একটা অতীত ইতিহাস আছে, এভাবে অনেক দলই তাদের ছাড় দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা। আপনি মসজিদ কমিটি বা স্কুল কমিটি, আমি ঠিক রাজনৈতিক এই সংসদ সদস্য বা উপজেলা বা পৌরর কথা বলছি না, ওখানেও একাধিক প্রার্থী থাকে। ওই গ্রাম্য একটা কোনো জায়গার একটা কোনো সালিশেও যেতে হয় না, তারও পক্ষ বিপক্ষের লোক থাকে। জাতীয় সংসদ মানে এটা সরকার গঠন করবে, সেখানে আপনার একটি দল ছাড়া আর কোনো, শেখ হাসিনাই যাকে মনোনীত করছে তারাই। সর্বশেষ নির্বাচনটাও আপনি দেখবেন যে তারাই প্রার্থী, তাদেরই ইয়েটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, আমি প্রার্থী,
সব নৌকা। এই যে 24-এ যে ইলেকশন হয়েছিল, সম্ভবত 23-এ 7 জানুয়ারি, তো এই যে মানে নির্বাচনটাকে ধ্বংস করে ফেলা হয়েছে একেবারে। তো এখন যদি আমরা সরকার এটা বুঝেও না বুঝার মানে ভানই বলবো আমি, তাহলে আমরা জাতীয় একটি সংকটের মধ্যে পড়ে যাব। আমরা যে সংকটটা, এই যে এখন যারা নেতা হিসাবে তরুণ রাজনৈতিক দল গঠন করছে অথবা বাইরে আছে তরুণ, তারা গত 15 বছর যদি আমি মানে অ্যাড করি, এখন যাদের বয়স 25, 26, 27, তারা কিন্তু একটা ভোট দিতে পারে নাই। এমনকি 30 যার বয়স, সেও ভোট দিতে পারে নাই। অর্থাৎ ভোটের যে বিষয়টি, সেটি এই দেশবাসী বহুদিন হারিয়েছে। তো সেই কারণে এখন সেই ভোট অধিকারটা ফিরিয়ে দেওয়া মানুষকে, মানুষ তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিবে এবং বিজয়ী করবে এবং তারা সরকার গঠন করবে, সে যে দলেই হোক। আমার এই জায়গাটায় কোনো মানে মতামত নেই, দ্বিমত নেই, কিন্তু আমি ওই জায়গাটায় যেতে যত কার্পণ্য, সংস্কারের কথা, অন্যান্য কথা, মানে আমি পণ্ডিত, আমি শিক্ষিত, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমার থেকে কেউ বোঝে না, মানে এটা আমার কাছে মনে হয়েছে। আপনি দেখেন 70 সালের নির্বাচনে শেখ মুজিবের তখন রাজনৈতিক অবস্থান ছিল দ্বিতীয় তৃতীয়, 1 নম্বরে ছিল মৌলানা ভাসানী, কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে জাম করছিল শেখ মুজিব মানুষের ভোটের মধ্যে দিয়ে। এবং 70 ইলেকশনে তারা ক্ষমতা না পেলেও একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছিল নির্বাচনের মধ্যে দিয়ে, এটা অস্বীকার করা খুব কঠিন, যেটা 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল। ওই 71-এর মুক্তিযুদ্ধের লক্ষণীয় বিষয়, যারা 1-2 সিটও পায়নি, তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছিল এবং তারাই এখন আবার স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছে। ওই সময়ের যারা, তাদের দল দেখা গেল 100 বছরের পুরাতন দল, কমিউনিস্ট পার্টিও কিন্তু অনেক পুরাতন দল। সেই কারণে আমি বলছি যে এই জটিলতা সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ এটা কিন্তু সহজভাবে নেবে। যেমন শেখ হাসিনা আজকে যদি ভালো নির্বাচন করত, হয় ক্ষমতায় থাকতো না বিরোধী দলের নেতা হতো, এই রকম পরিণতি তার হতো না। সেই জন্যে ভোট আমাদের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি কেউ অবহেলা করে মনে করে যে সে একটা বিরাট কিছু করছে, তাহলে তার জন্য বিপদ ঘটে যেত। তাহলে কি সংস্কারকে ঘিরে সংকটের কোনো শঙ্কা আছে কিনা? যে আমার কাছে মনে হচ্ছে সংস্কার ততটুকু পর্যন্তই করা উচিত, একটি ভালো নির্বাচন। আর বাকি সংস্কার তো প্রবাহ নদীর মতো, প্রতিনিয়ত এটা প্রয়োজনে পড়বে। সেহেতু পরবর্তী সরকার যদি ওই সংস্কার আমরা মনে করছি করবে কিনা, যদি না করে জাতির কাছে সে দায়বদ্ধ থাকবে, পরবর্তী যাবে। কেন তারা এই ক্ষতিগ্রস্ত হবে? আজকে আবার তাদেরকে এমনভাবে চিত্রিত হবার সুযোগ দিচ্ছে, এখানে যদি লাগাম টেনে না ধরি, তারা কেন আক্রমণ করবে? ধৈর্য থাকতে হবে, কুশলতা থাকতে হবে, কৌশলী হতে হবে। তারা সে আগে চেহারায় মেয়েদের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমি তো টেলিভিশনে দেখে অবাক হয়ে গেছি। আমি বুঝতে পারছি না এখন হাসিনা রিজমে আছে নাকি এটা পরিবর্তন হয়েছে। আমি এটা বুঝতেই পারিনি প্রথম দিকে, কারণ এরম লাঠির আমার আঘাতগ্রস্ত হয়েছি, হাসপাতালে গেছি, মামলার মধ্যে পড়েছে। আবার সেই পরিস্থিতিতে পড়তে হবে, তাও আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে সরকারের প্রধান, আমি ব্যক্তিগতভাবে তাকে শ্রদ্ধা করি। তার এই সরকারের আজকে যে ঘটনা হয়েছে, এটা জাতির সামনে তার কৈফিয়ত দেওয়া উচিত। কেন এই ঘটনা ঘটবে? কোনো একটা নির্মম মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে, একটা শিশুর উপরে যে অত্যাচার, এখন সিএমএসে আছে, মারাই যাবে হয়তো মেয়েটা, সেখানে আপনি প্রোটেস্ট করতে দেবেন না আপনি? তারা তাদের মতো করে, এটা কি ধরনের একটা ভয়ঙ্কর আমি অবস্থায় পড়ে গেছি জাতিগতভাবে। আমরা তো ছাত্র রাজনীতি থেকে এখন মাঝে মাঝে আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো শক্তি, কোনো না কোনো মহল এই সরকারকে বিতর্কিত করে ফায়দা লুটার চেষ্টা করছে আগামী দিনে। দুদুভাই, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের আতিকুর রহমান আতিক, যেটি দুদুভাই বলছিলেন যে সরকারকে বিতর্কিত করে কোনো গোষ্ঠী বা মহল কোনো না কোনোভাবেই ফায়দা নেওয়ার একটা চেষ্টা। কিন্তু সংস্কার নিয়ে যে আলোচনা বা যে আলাপ, আপনি জানেন যে এটা একটা
চলমান প্রক্রিয়া এবং সেখানে স্থানীয় সরকার নির্বাচন সামনে নিয়ে আসা, গণপরিষদে ভোট দেওয়ার কথা, দুটি নির্বাচনে জাতীয় নির্বাচন এবং গণপরিষদে ভোট একসঙ্গে হওয়া, বেশ কিছু বিষয় মতপার্থক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এগুলোর আসলে নিরসন করে নির্দিষ্ট সময় ভোট নেওয়া, সেটা আসলে সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের? আসলে একটা কথা আছে যে পুলিশ তুমি কার, যখন যে সরকার। কিন্তু এটা এখন ছিল জনতা, আমাদের জনগণ জনবান্ধব পুলিশ হওয়ার দরকার ছিল। এবং গত যে 5ই অগাস্টের যে অভ্যুত্থানের পরে মানুষ যে চিন্তা করেছিল যে পুলিশটা তো নিখোঁজ হয়ে গেল কোথায়, তখন তো পুলিশ সংস্কার করা প্রস্তাবনা নিয়ে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট এই পুলিশকে আবার এক করে আনলেন। এক করে আনার পরে কি আবার সেই পুরনো চেহারায় ওই মানুষের জনগণের উপরে আবার চড়া হবে, লাঠি চার্জ করবে, কাঁদানো গ্যাস দিবে? তাহলে তো পুলিশ সংস্কার কি হইল? আপনারা কি দেখাইলেন? মানুষ এটা দেখতে চায় না। পুলিশ কিন্তু জনবান্ধব হইতে হবে, মানুষের পাশে থাকতে হবে, কিন্তু বাস্তবে তা নাই। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কিন্তু রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া সবসময় বলছে বর্তমান সরকারকে যে আপনারা কিন্তু সঠিকভাবে হ্যান্ডেলিং করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের এই যে সহনীয় পর্যায়ে মানুষ যেন ভোগান্তি না হয়, কিন্তু সেই দিকে না দিয়ে ওনারা খালি এক সংস্কার সংস্কার সংস্কার, এই সংস্কারের কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে এই সংস্কার কার জন্য? জনগণের মঙ্গলের জন্য, ভালোর জন্য? তাহলে 5ই অগাস্টের যে আন্দোলন, গণ অভ্যুত্থান হলো, কিসের ভিত্তিতে হলো? যে বৈষম্যের বিরুদ্ধে। তাহলে আপনারা এই যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আসার পরে এই বৈষম্য কি এখন দূর হয়েছে? এখন কি মানুষ এই সেই ন্যায় বিচার পাচ্ছে? এখনও তো বিরাজনীকরণ হচ্ছে। মানুষের একটা দলের ইফতার পার্টিতে গিয়ে হামলা হয়, হামলাকারীদের কোনো বিচার হয় না। এখনও সেই দোষিতাদের বিচারের জন্য আপনারা কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 3 মাস। মানুষ তো এখন অসহায় হয়ে দাঁড়িয়েছে। তো মানুষের যে গণতন্ত্রের যে মূল কথা, মানুষের যে এই যে মত প্রকাশের বিষয়টা, সেটা তো সে প্রকাশ করবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এবং তার মাধ্যমে তারা বেছে নিবে তাদের দেশ, তাদের সরকার কিভাবে চলবে। এখন সেই জন্যই তো ডেমোক্রেটিক গভর্নমেন্টের মূল মন্ত্র বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, টু দ্য পিপুল, কিন্তু সেটা হচ্ছে না। আজকে একটি দল, নতুন দল হওয়ার জন্য আপনারা জাতীয় নাগরিক পার্টি হয়েছে, আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা দেখতে চাই তাদের ম্যানিফেস্টো কি, তারা নির্বাচনে আসবে, আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা তো হতে হবে জাতীয় নির্বাচন। কারণ স্থানীয় নির্বাচনের যে কথাটা বলছেন, 460টা উপজেলা, সম্ভবত এখন 484টা উপজেলা আছে। এই উপজেলাগুলোতে আপনার স্থানীয় নির্বাচন, চেয়ারম্যান ইলেকশন করতে আপনার যে সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই লোকবল, নির্বাচন কমিশন সেই ক্যাপাসিটি এখনও বিল্ড আপ করে নাই। আর এখন জাতীয় নির্বাচনটাই প্রয়োজন জাতীয় ক্রাইসিসের জন্য। স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনটা দরকার এই জন্য যে একটা স্টেবল গভর্নমেন্ট। যদি স্টেবল গভর্নমেন্ট না আসে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশ যাতে আমাদের সাথে দ্বিপাক্ষিক ট্রেড আছে, অর্থনৈতিক চুক্তি আছে, বিভিন্ন ধরনের আমাদের ব্যবসা বাণিজ্য, সেটা তো ডেভেলপ করবে না। ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে বিশ্বের বড় বড় দেশগুলো তারা আমাদেরকে বিভিন্ন ইনভেস্টমেন্ট করতে চিন্তা করবে। সেই জন্য আমি মনে করি এই সব চিন্তাভাবনা বাদ দেন, যে এখানে স্থানীয় নির্বাচন, এখানে এই সমস্যা, এগুলো না করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা যাই, তাহলে মানুষের মৌলিক চাহিদা মিটবে, মানুষ দেশকে শান্তি। আমি আপনার কাছে আবার আসবো। সাইফুল হক ভাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের যিনি প্রধান বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে যে বিজ্ঞপ্তি এবং প্রবাসীদের ভোটের ক্ষেত্রে প্রক্সি ভোটের যে বিধান রাখার চিন্তা ভাবনা করছে, কমিশন সংস্কার প্রস্তাবনা পূর্ণাঙ্গ হওয়ার আগেই এ ধরনের পদক্ষেপ, বলছেন তিনি যে এটি সাংঘর্ষিক বিষয়, অর্থাৎ নির্বাচন কমিশন এবং সংস্কার কমিশন দুটি কি বিপরীত মুখে অবস্থান নিল কিনা? আমি প্রথম বলতে চাই যে আমরা নিশ্চয়ই একমত হব যে বাংলাদেশে গোটা নির্বাচনী ব্যবস্থা তো ধ্বংস হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা বলে বাংলাদেশে কোনো কিছু নাই।
নির্বাচনী ব্যবস্থার উপরে একটা গণহতাশা, গণ অনাস্থা সেটা দেখা দিয়েছে। 16 বছর ধরে যেটা আমাদেরকে নির্বাচন বলা হয়েছিল, মানুষ সেটাকে এক ধরনের তামাশা, এক ধরনের ফাজলামো হিসাবে মানুষের ভোটাধিকার নিয়ে, গণতান্ত্রিক অধিকার নিয়ে মানুষ এটা দেখেছে। সুতরাং গোটা নির্বাচনী ব্যবস্থার একটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন আছে। উপর থেকে নিচ পর্যন্ত তার একটা গণতান্ত্রিক পরিবর্তন, গণতান্ত্রিক সংস্কার বলেন, রূপান্তর বলেন, সেটা খুব জরুরি। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন, সংস্কার কমিশন যত প্রস্তাব দিয়েছে, অসংখ্য প্রস্তাব। আমরা 17 সালে ইলেকশন কমিশনের কাছে 52টা প্রস্তাব দিয়েছিলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে। বিভিন্ন দল আমাদের মঞ্চ বা জোট থেকে বিভিন্ন সময় প্রস্তাবনা দিয়েছে। এবার আমি লক্ষ্য করলাম নির্বাচনে কালো টাকা, এটার ব্যবহার বা এটাকে কালো টাকার যে প্রয়োগ, এটা ব্যবহার করার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা নাই। আমি খুবই বিস্মিত হয়েছি, কারণ গোটা নির্বাচনী, ধরুন আপনি উপসে অনেক পরিবর্তন করলেন, অনেক সংস্কার করলেন। আমাদের গত পার্লামেন্টে আব্দুল হামিদ সাহেব একবার বলেছিলেন 70% পার্লামেন্ট মেম্বাররা হচ্ছেন ব্যবসায়ী। তো এই ধারা যদি চলে তাহলে তো আগামীতে তো 75-80% বা তারও বেশি পার্লামেন্ট তো ব্যবসায়ীদের ক্লাবে এটা পর্যবেসিত হবে। আমরা কি পার্লামেন্টকে, আমরা কি এটা ব্যবসায়ীদের ক্লাব বানাতে চাই? রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, আবার দুর্বৃত্তরা এখন রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে। এই যে আনহোলি যে নেক্সাস, এই নেক্সাস যদি আপনি ভাঙতে না পারেন, এটা দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের না, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব পুরো ব্যাপারটাকে। আপনি যেটা বললেন, আমি মনে করি নির্বাচন কমিশন তার ডিসেম্বরে তাকে যদি নির্বাচন করতে হয় এই প্রস্তুতি রেখে, নির্বাচন কমিশন তো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন নিশ্চয়ই তারা সরকারের সঙ্গে যোগাযোগ থাকবে, সলা পরামর্শ থাকবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার কাজ করবার সুযোগ এবং ইখতিয়ার আছে। আমি মনে করি নির্বাচন কমিশন তাদের উদ্যোগটা তারা নিয়েছেন। সংস্কার কমিশন যে কাজ ওনাদের আরও 3 মাস আগে শেষ করার কথা, 2 মাস আগে শেষ করার কথা, এই কাজ যদি ওনারা যদি আরও 3 মাস লাগান, যদি আরও 6 মাস লাগান, তার অর্থ কি নির্বাচন কমিশনকে বসে থাকবে? সুতরাং আমি মনে করি সংস্কার কমিশনের কাজকে অনেক বেশি এটাকে ত্বরান্বিত করা দরকার ছিল। আমি সরকারের ক্ষেত্রে বলেছি বহু জায়গাতে, সরকারের ডাবল ইঞ্জিনের গতি সরকারের দরকার ছিল। কোনো কাজ ইচ্ছা করলে আপনি 1 বছরে করতে পারেন, 6 মাসে করতে পারেন, বাড়তি লোকবল গতি যুক্ত করলে সেটাকে 2 মাসে 3 মাসেও এটা করা সম্ভব। এটা নির্ভর করবে আপনার পলিটিক্যাল উইলের উপরে। আপনার রাজনৈতিক সদিচ্ছা, ইচ্ছা যদি কাজ করে এটাকে আনতে পারেন। অ্যাপারেন্টলি হয়তো কিছু বিরোধিতা মনে হতে পারে। তো নির্বাচন সংস্কার কমিশন তাদের তো উচিত ছিল আগেই এগুলোকে আলাপ আলোচনা করে এগুলোকে এর অংশীজন কারা, গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু যে প্রক্রিয়ায় তারা এগোচ্ছেন, আমি বাদিবে একটু বলবার সুযোগ দেন। সংস্কার কমিশন তারা এমসিকিউ পদ্ধতিতে যেভাবে বাচ্চারা যেভাবে মতামত দেয়, অথবা অবজেক্টিভ প্রশ্ন করে যেভাবে মতামত দেয়, তারা দলগুলোর কাছে 5টা কমিশন এভাবে তারা মতামত চেয়েছেন। আমি জানি না অধিকাংশ দল পারবে কিনা আগামীকালকের মধ্যে, অনেক কত সময় চাইবেন। এটা রাজনৈতিক দলগুলোর জন্য খানিকটা অবমাননাকর। হ্যাঁ না আংশিক, হ্যাঁ আংশিক না, এভাবে উত্তর দেওয়াটা আমার মনে হয় সময় লাগবে। তাদের উচিত ছিল এই প্রক্রিয়া বাদ দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে দলগুলো বা জোটগুলোর সঙ্গে তারা কথা বলবেন, আলোচনা করবেন। কারণ অনেকগুলো ব্যাপারে আমাদের তো ঐক্যমত আছে, এক ধরনের কনসেনসাস আছে। 31 দফা থেকে শুরু করে নানা প্রস্তাবনায় ন্যাশনালি অনেকগুলো ব্যাপারে আমরা কিন্তু একমত ইতিমধ্যে আমরা হয়েছি। ইলেকশন কমিশনের বা সংস্কার ঐক্যমত কমিশনের কাজ হচ্ছে এটাকে স্টিয়ার করা, আলোচনা করে পুরো কাজটাকে গতি দেওয়া। যেগুলো আমরা একমত হতে পারবো সে ব্যাপারে আমরা দাঁড়াবো, যেসব ব্যাপারে ভিন্নমত আছে সেখানে পার্থক্য থাকলে ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা হবে। আরও অনেক জটিল প্রশ্ন আছে, আলাপ আলোচনা করবেন, তারপরে তার একটা জুলাই সনদ তারা তৈরি করবেন। তো ঐক্যমত কমিশনের সাথে জুলাই সনদের সম্পর্কটা কি, কার সাথে কাকে আপনি যুক্ত করছেন? পরিস্থিতিকে অনেক সচেতনভাবে এটাকে আরও জটিল করে নেওয়া হচ্ছে কিনা, আমি রাজনীতির মানুষ হিসাবে এটা নিয়ে আমার মধ্যে গভীর দুশ্চিন্তা, গভীর উদ্বেগের জায়গাটা আছে। আমি দেখছি যে সংকটের নিদান হওয়ার পরিবর্তে, সংকট সমাধানের কাছাকাছি আসার পরিবর্তে এমন এজেন্ডা এমনভাবে প্লেস করা হচ্ছে যাতে আরও দূরত্ব, আরও বিভাজন, যাতে আরও বেশি মতানৈক্যের জায়গাটা তৈরি হয়।
এটা সরকার বা ঐক্যমত কমিশনের দায়িত্ব না। সুতরাং আজকে বদিউল মজুমদার তিনি হয়তো একটা টেকনিক্যাল প্রশ্ন তিনি রেজ করেছেন, সেগুলো তারা ইলেকশন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে তারা সমাধান করতে পারতেন। কিন্তু তারা যেভাবে 18 মাসে বছর বিবেচনা করে যেভাবে তারা হাঁটছেন, সেভাবে কিন্তু এবছরের মধ্যে তো নির্বাচন করা যাবে কিনা সে ব্যাপারে তো সন্দেহ তো দেখা দিচ্ছে। ইভেন আগামী বছরে করা যাবে কিনা, তারা যে পথে তারা হাঁটছেন, সম্ভবত পরিস্থিতিটা এরকম না, সরকার সামালতে পারছেন না। সেজন্য বলবো একটু মেহরবানি করে এজেন্ডাটা কমিয়ে আনেন, যেটা অর্জনযোগ্য, যেটা আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা অর্জন করতে পারবো, তার উপরে দাঁড়ান, একটা কনসেনসাস বিল্ড আপ করেন, আলাপ আলোচনা বোঝাপড়া তৈরি করে কিভাবে আমরা সংস্কার এবং বিচার, কেউ এটাকে না করেনি, সংস্কারও চলবে, বিচারের কাজও চলবে, এবং নির্বাচনটা তার কিন্তু বিরুদ্ধে না। সুতরাং আলাপ আলোচনা করে আমরা দুটো কাজের পাশাপাশি মানুষ 16 বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনটা যদি অনিশ্চিত ঝুলিয়ে রাখেন, আমি যেটা আগে বলছিলাম যে নানামুখী সংকটের মধ্যে পড়ব, যেটা আমরা কেউ চাই না। আমরা চাই সরকার তাদের বড় ম্যান্ডেট হচ্ছে তারা ইলেকশনটা করবেন, মর্যাদার সাথে ইলেকশনটা করে পরবর্তী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদা নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাবে। সাইফুল হক ভাই, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শামসুজ্জামান দুদু ভাই আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। যেমন সাইফুল হক ভাই বলছিলেন যে রাজনৈতিক যে উচ্চাভিলাষ, বা এই উপদেষ্টারা সবসময় বলেন যে তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, কিন্তু উচ্চাভিলাষ না থাকলে তাহলে সংস্কার প্রক্রিয়ার একটু গতি স্লো তো কেন? যেটি 2 মাসে করা যেত সেটি 3 মাস, 6 মাস, 7 মাস চললো। এই গতি প্রক্রিয়া কেন এত ধীরে হচ্ছে, সেটি একটি বিষয়। একটা ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই সনদের কি সম্পর্ক, এবং দুটিকে একসাথে লিঙ্ক আপ করারই বা কি আছে, আপনার কি মনে হয়? প্রথম কথা বলি, এখন নানান মানুষ, আমরা রাজনীতি করি তো, সরি, চায়ের টেবিলে বসি, নানানমুখী মানুষের সঙ্গে কথা বলি। বাজারে একটা কথা কিন্তু আস্তে আস্তে আলোচনা শুরু হয়েছে, যে যাই লঙ্কায় সে হয় রাবণ। অর্থাৎ এই সরকারের প্রতি যে প্রত্যাশা, ভালোবাসা, এটা যেন কোথায় যেন একটু হোঁচট খেয়ে যাচ্ছে। মানে তাদের মূল কাজ থেকে তারা সরে যাচ্ছে। আমি শুরুতে বলেছি না, আজকের যে ঘটনাটা, যেটা আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর মধ্যে বলেছেন, মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। তো এখন এই দেশের মানুষ কিন্তু খুব গণতন্ত্র প্রিয়, সে কিন্তু শেখ মুজিবকেও ছাড়ে নাই। যাকে তারা নেতা মনে করেছিল তাকেও কিন্তু ছাড়ে নাই, যখন সে একদল করে চলে গেছে, রক্ষীবাণীতে মানুষ খুন করেছে, দুর্ভিক্ষের মুখোমুখি করছে জাতিকে। এইসব কিন্তু চতুর্থ সংশোধনী করে একদল করে সব কিছু তার একটা মুষ্টির মধ্যে নিয়ে ফেলেছে। তখন কিন্তু শেখ মুজিবের পরিণতি ভালো হয় নাই। ভালো হয় নাকি, তার সপরিবারে যে ভয়ঙ্কর এবং নৃশংস মৃত্যু হয়েছে, তার পরবর্তীতে দেখা গেছে তার আত্মীয়স্বজনই তার জানাজায় যায়নি, দলের লোকরা যায় নাই, এমনকি গ্রামে প্রতিবেশীরাও যায় নাই। এমন একটা মানুষ গণতন্ত্র থেকে যখন সরিয়ে গেছিল, উনি কিন্তু প্রায় বলতেন, প্রায় আইবের উদ্দেশ্যে, যে গণতন্ত্রের সঙ্গে যে মানে যুদ্ধ করতে চায়, কিন্তু আলটিমেট গণতন্ত্রই বিজয় লাভ করে, স্বৈরতন্ত্র বিজয় লাভ করে না। এটা কিন্তু শেখ মুজিবুর রহমান তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তার কথাটা সত্য। তিনি গণতন্ত্রের সঙ্গে ফাজলামি শুরু করছিলেন, লড়াই করতে গিয়েছেন। তা এখন যারা আছেন এই গণঅভ্যুত্থান পরবর্তীতে, সবগুলো ভালো লোক, খারাপ লোক না, তাদের কাছে জাতি প্রত্যাশাও করে। ছাত্র তরুণরা যে আত্মহত্যা দিয়েছে, এটা ইতিহাসে স্মরণীয় ঘটনা, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। এর আগেও দিয়েছে, 52 ভাষা আন্দোলন, মানে 60-এর দশকের আন্দোলন, 59 গণঅভ্যুত্থান, 90 সব তরুণদের, ছাত্রদের শুরু, তখন দেশবাসী তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এবারও তাই। সেই জন্যে যারা এখনও হাসপাতালে আছে, তারা এখনও কিন্তু কুকাচ্ছে, প্রয়োজনীয় চিকিৎসা এখনও পায় নাই। ঠিক সেই মুহূর্তে যখন একটা সমস্যা নিয়ে জাতি সামনে এসে দাঁড়াবে, যে কোনো সমস্যা, শুধু ধর্ষণ না, আইন শৃঙ্খলার অবনতি, যা কিছু, সেখানে সরকারের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।
নির্বাচন তো আরও পরের ব্যাপার। সেই নির্বাচন নিয়ে যে সব ঘটনার মুখোমুখি আমরা হচ্ছে, আমি তো সাংবিধানিক কথাটা বলেছি 90 দিনের ভিতরে এটা হওয়া দরকার ছিল। তো সেই জায়গাটা সরকারের মানে দৃষ্টিতে যদি না আসে, না পড়ে, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্যে এই সরকার কিন্তু দাঁড়িয়ে আছে রাজনৈতিক দলের সমর্থনের উপরে আমি মনে করি। আর রাজনৈতিক দলরা হচ্ছে জনতার প্রতিনিধি হিসাবে এই পার্টিগুলো ইয়ে করে, তারা এই বোঝা কাঁধে নেবে কতক্ষণ, এটা একটা ঘটনা। কিন্তু সেই জন্য আমার কাছে মনে হয় যাই কিছু ঘটুক না কেন, যাই কিছু হোক না কেন, ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ, অতি দ্রুত যদি কিছু পজিটিভ সিদ্ধান্ত না নেওয়া হয়, ছেড়ে দিয়ে আমরা যা মনে করছি, তাতে বিপদ ঘটে যেতে পারে। সরকারের জন্য না, দেশের মধ্যে আমাদের এই মানে গণতন্ত্রের যে সম্ভাবনাটা, সেটাকে ধ্বংস করার জন্য কিন্তু নিকটের বহিঃশত্রু আর যারা পতিত সরকার, তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র সব আছে। সেই জন্যে আমাদের একটু সতর্ক হওয়ার জন্য আমি সরকারকে বলবো, যে কাজটি কালকে করা সম্ভব সেটা পরশু দিনের জন্য ফেলে রাখা ঠিক হবে না। শামসুজ্জামান দুদু, হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। আতিকুর রহমান আতিক, আলোচনা শেষ করবো, শেষ দিকে চলে এসেছি। সরকারের আশু পদক্ষেপ কি হওয়া উচিত, যেটি রাজনীতির যে অচলায়তন আছে সেটি থেকে বেরিয়ে আসার জন্য? আচ্ছা, আমি যে সংক্ষিপ্ত যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে মানে আপনার এদেশে বর্তমানে নির্বাচন কমিশনের উপরে যে মানুষের আস্থাহীনতা, বিগত 15-16 বছর মানুষ ভোট দিতে পারে নাই, দিনের ভোট রাতে হয়েছে, 151 জন বিনা ভোটে হয়েছে, মানুষ তো এগুলো দেখতে অতিষ্ঠ। এখন ডক্টর ইউনূস সাহেব তো উনিও জানেন, আমরা 1-11 সরকারও দেখেছি, ফখরুদ্দিন সাহেবের সরকারও দেখেছি। মানুষ কিন্তু এর জন্য জনগণ খুবই ভালো, তারা মানুষকে সুযোগ দেয়। যখন মানুষের পিঠে ওয়ালে ঠেকে যায়, মানুষ আর নিরুপায় দেয়, তখন মানুষ কিন্তু বিগড়ে যায়। বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ 9 মাস সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। বিগত যে সরকার গণঅভ্যুত্থান, জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, তার মধ্যে দিয়ে যে একটা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন আমরা পাই নাই। তা আমি যেটা বলতে চাই, নির্বাচন কমিশনের উচিত ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা, নিবন্ধিত দলগুলোকে নিয়ে ইমিডিয়েটলি আলোচনা করা। আর ডক্টর ইউনূস সাহেব সম্মানিত নোবেল পুরস্কার বিজয়ী, আমাদের গর্ব, ওনার দায়িত্ব হলো যে দেশের জনগণের নিরাপত্তা আপনি দেন, আপনি জিনিসপত্রের দাম কম রাখেন, এইরকম যেন নারী শিশু দর্শন না হয়, অন্যায় অত্যাচারিত হয়ে মানুষ যেন খুন খারাপি না হয়। আপনি এই দিকে একটু মেহরবানি করে আপনার পরিষদকে বলেন, দেশের মানুষ একটু শান্তি চায়। আর একটা অবাধ আর পাশাপাশি আপনি যে সংস্কার পাণ্ডুলিপি করতেছেন সেগুলো বলেন আপনার অ্যাডভাইজারকে রেডি করতে, করে একদিকে নির্বাচন যান ডিসেম্বরে, অন্যদিকে সংস্কার যেটা করবেন আপনারা রেডি, সেটাকে নির্বাচিত সরকারের কাছে দিয়ে যান, যে তারা আগামী দিনে জনগণের মুখে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাবে। আতিকুর রহমান আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক ভাই, আলোচনা শেষ করতে চাই। নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলোচনা শুরু করলে ঐক্যমত্য কমিশন যেটি আছে, আপনাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হবে, জুলাই সনদ স্বাক্ষরের পরে কি ভোট কিনা সেটি একটি আপনার কাছে জানতে চাই। দুই ঐক্যমত্য কমিশনের সঙ্গে জুলাই সনদের একটি বড় ধরনের সম্পর্ক আছে কিনা, তার পরিপ্রেক্ষিতে ভোটের আসলে ভাগ্য নির্ধারিত হবে কিনা, সেটি আপনার কাছে প্রথম। আমি প্রথম মনে করি ঐক্যমত কমিশনের সাথে সরাসরি জুলাই সনদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। জুলাই সনদ একটা অভ্যুত্থানের, তার একটা রাজনৈতিক ন্যায্যতা, একটা ঐতিহাসিক ন্যায্যতা দেবার জন্যই যারা আমরা অংশীজন, তাদের একটা বক্তব্যের জায়গা, সেটা একটা আলাদা একটা বিষয়। আর জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সুনির্দিষ্টভাবে রাষ্ট্র, সরকার, সংবিধান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা কনস্টিটিউশন, আমাদের প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর তার একটা যে সামগ্রিক সংস্কারের লক্ষ্য হয়েছে সংস্কার কমিশন। আমি বাইরে আমি খুব অবাক হয়েছি, জাতিসংঘের মহাসচিব আসবেন, তার সাথে সংস্কার কমিশনের একটা সভা, আবার রাজনৈতিক দলগুলোকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সংস্কারের বিষয় তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তো জাতিসংঘের মহাসচিবের তার এজেন্ডা কি, তার এটা বিষয় আসে কোথায় পড়লো,
এটা আমার মাথায় এটা আসছে না। এক, তার মানে কি ব্যাপারটা কি এরকম নাকি যে সংস্কার এবং নির্বাচনের জন্য সরকার কি জাতিসংঘকেও তারা কি যুক্ত করতে চান, অথবা সরকার কি এমন কোনো আশঙ্কা করছেন যে ভবিষ্যতে সরকার হয়তো নির্বাচনটা পুরোপুরি ম্যানেজ করতে নাও পারেন, সেখানে জাতিসংঘের একটা ভূমিকা সেখানে দরকার হতে পারে, তার অগ্রিম হিসাবে এরকম একটা ড্রেস রিহার্সাল হিসাবে এরকম কাজ কি করা হচ্ছে? ইতিমধ্যে আমার কাছে গত 2-3 দিনে অনেকে এই প্রশ্নটা কিন্তু উত্থাপন করেছেন এবং তারা গণতন্ত্র মঞ্চকে দাওয়াত দিয়েছেন 15 তারিখে মনে হয় 1টা বা 1:30টার সময় তাদের এই বৈঠকে থাকার জন্য। কি আলোচনা, কি বিষয়, এগুলো আমার মাথায় এগুলো আসছে না। লালনের কথা আছে, সময় গেলে সাধন হবে না, সুতরাং সময়ের কাজটা সময়ে করেন। আর কোনো কিছু অতিরিক্ত করা মানে বিষ, অতিরিক্ত প্রেম বিষ, অতিরিক্ত খাবার বিষ, অতিরিক্ত পরিশ্রম, যা কিছু অতিরিক্ত আমাদের মানে বিজ্ঞজনরা প্রাজ্ঞজনরা সেটা হচ্ছে বিষ। মেহরবানি করে কোনো কিছু বাড়াবাড়ি করতে যায়েন না। ইতিমধ্যে 16 বছরে হাসিনা বাড়াবাড়িতে আমরা তার এখনো সামাল দিয়ে উঠতে পারছি না, সেই ক্ষত আমরা এখনো সামাল দিতে পারিনি। মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষাটা নেবেন না, এজেন্ডাটা ছোট করেন। আপনাদের উপর আমাদের যে বিশাল প্রত্যাশার সম্মানটা দেন, মর্যাদাটা দেন, আলাপ আলোচনা করেন, সবাইকে আস্থার মধ্যে নেন এবং খুব জরুরি কাজগুলোকে সম্পন্ন করে 16 বছরে মানুষের অপেক্ষা মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা দেবার ব্যবস্থা করেন, তাহলে আপনারা মর্যাদা পাবেন, দেশ একটা সংকট থেকে দেশ উত্তরণের একটা কিন্তু পথ পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নিয়ে আজ আলোচনা শেষ করতে চাই। শামসুজ্জামান দুদু এবং মোহাম্মদ আতিকুর রহমান আতিক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।